আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের কেমিস্ট্রি ওয়ান শট সিরিজের তোমাদের সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ভিডিও, সেটা হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা আজকে আমরা পড়াবো। চলো দেরি না করে শুরু করা যাক। টাইপ ওয়ানে আমি কিছু বেসিক সূত্র রেখে দিছি। এগুলো হচ্ছে আমরা এর আগেও আমরা পরিমাণগত রসায়নে পড়ছি, তারপরে আমাদের আদর্শ গ্যাস ফিজিক্সের আদর্শ গ্যাস চ্যাপ্টারেও পড়ছি। তো চলো আবার ওই সূত্রগুলোই আবার একটু দেখে নিই, রিক্যাপ করে নিই। দেখো আমাদের চাপ 1 এটিএম সমান হচ্ছে 10 মানে 10^25 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমি এভাবে পড়তে বলছিলাম কি 10^25 প্যাসকেল, তাই না? তারপর দেখো ওই এখানে যদি 1000 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কি কিলো প্যাসকেল, তাহলে 101.325 কিলো প্যাসকেল। তারপরে এখানে যদি আবার 10⁵ দ্বারা ভাগ করা হয় তাহলে 1.01325 বার। এই গেল। তারপরে আছে আমাদের 760 মিলিমিটার মার্কারি, আর সেম হচ্ছে আমাদের কি 760 টর। মিলিমিটার মার্কারি আর টর সেম বলছিলাম তো এর আগে, তাই না? তারপরে দেখো 76 সেন্টিমিটার মার্কারি। এবার হচ্ছে আমাদের কনভার্সন। এটা হচ্ছে আমাদের যত সিকিউ আছে সেগুলোর ক্ষেত্রে কি এগুলো হচ্ছে মাঝে মধ্যে লাগে। মিলিমিটার মার্কারিকে যদি আমরা 760 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটিএমে পাবো চাপ। তারপরে আমরা কিলো প্যাসকেলকে যদি 101.325 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটিএমে পাবো। কারণ কি, যে এটিএম সমান হচ্ছে কি 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল, 760 মিলিমিটার মার্কারি, তার জন্য। তারপরে সেন্টিমিটার কিউব অথবা হচ্ছে কি এমএল অথবা সিসি, এগুলোকে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিটার এককে আমাদের আয়তন পাবো। তাহলে এবার আয়তনের এককগুলো দেখি। আমাদের এখানে আমি কি মনে রাখতে বলেছিলাম, ডেসিমিটার কিউব সমান হচ্ছে লিটার। কোথাও যদি ডেসিমিটার কিউব লেখা থাকে ঘাবড়িয়ে না গিয়ে সেখানে কি আমরা লিটার ভেবে করব, বুঝতে পারছো? ডেসিমিটার কিউব আর লিটার সেম কথা, শুধুমাত্র একটু তোমাদেরকে কনফিউশনে ফেলানোর জন্য ওটা ঘুরাই দেয়। তারপরে দেখো সেন্টিমিটার কিউব, তারপরে সিসি বা এমএল। এই সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব সেম কথা। আর এই সিসি সেন্টিমিটার কিউব মানে হচ্ছে কি 1 সেন্টিমিটার কিউব জায়গাতে কতটুকু আয়তন, তাই না? ওই আয়তনটা হচ্ছে আমাদের 1 ml, বুঝতে পারছো? তাহলে সেন্টিমিটার কিউব সমান হচ্ছে সিসি সমান হচ্ছে এমএল। তারপরে আছে দেখো আমাদের 1 মিটার কিউব সমান হচ্ছে 10⁻³ ডেসিমিটার কিউব, মানে হচ্ছে 1000 ডেসিমিটার কিউব বা 1000 ডেসিমিটার কিউব মানে কি লিটার। যাহাই ডেসিমিটার কিউব তাহাই লিটার। তারপরে দেখো 10⁻³ ডেসিমিটার কিউব 10⁻³ লিটার সমান হচ্ছে 10⁻6 সেন্টিমিটার কিউব, তাই না? 1 লিটার সমান আমরা কি জানি 1000 ml, তাই না? 1 লিটার সমান 1000 ml। তাহলে সেখান থেকে 10⁻6 সেন্টিমিটার কিউব। আবার হচ্ছে আমাদের 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার, এই যেখান থেকে সমান হচ্ছে কি 10⁻³ সেন্টিমিটার কিউব, যে একটু আগে যা বললাম যে 1000 ml, 1 লিটার সমান 1000 ml। এইবার আসি আমাদের এসটিপি, এনটিপি, এসএটিপি। এইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। আবার আগেও এটাই সেম জিনিসই দেখাইছিলাম, আবার আজকে দেখাচ্ছি। দেখো এসটিপিতে এই যে পিভিটি, চাপ, আয়তন এবং তাপমাত্রার মান, তিনটার ক্ষেত্রে এসটিপি, এনটিপি, এসএটিপি এর ক্ষেত্রে এই 9টা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবা। দেখো এভাবে মনে রাখবা, এসটিপি এর ক্ষেত্রে চাপ 1 এটিএম, এনটিপি এর ক্ষেত্রে চাপ 1 এটিএম, এসএটিপি এর ক্ষেত্রে চাপ 100 কিলো প্যাসকেল। হয়ে গেল, চাপ হয়ে গেছে। আয়তন দেখো এসটিপিতে 22.4 লিটার, এনটিপিতে 24.04 লিটার, আর তারপরে হচ্ছে আমাদের এসএটিপিতে 24.789 লিটার। এভাবে মনে রাখবা, বুঝতে পারছো? এভাবেই পড়তে হবে। তারপরে এসটিপিতে আছে তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, এনটিপিতে হচ্ছে 293 কেলভিন বা 20 ডিগ্রি সেলসিয়াস, এসএটিপিতে হচ্ছে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস। এগুলো একটু ভালোভাবে মনে রাখবা, এগুলো আমাদের সিকিউ এমসিকিউ সব জায়গাতে লাগে। তারপরে আসে আমাদের সবগুলো হচ্ছে কি বয়েল, চার্লস, গিয়েলুসেক, অ্যাভোগাড্রো, 4টা সূত্র। বয়েলের সূত্রে আমরা জানি বয়েলের সূত্রে কি স্থির? তাপমাত্রা স্থির। তাপমাত্রার সাথে আরও একটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, এনও স্থির থাকে। তাহলে পি সমানুপাতিক 1/v, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র মতে। তাহলে এখান থেকে আমরা পাই P1V1 সমান হচ্ছে P2V2। ওকে, দেখো আমরা একটা জিনিস তোমাকে বলি, হচ্ছে পি সমানুপাতিক 1/v। এইরকম মানে সমানুপাতিক যদি মানে ব্যস্তানুপাতিক যদি কোনো কিছু থাকে, পি সমানুপাতিক যে ব্যস্তানুপাতিক যদি থাকে তাহলে P1/P2, হ্যাঁ 1 2, এখানে এভাবে লিখবা P/P, V/V। এখানে হচ্ছে 1 2 2 1। আর যদি এখানে আমাদের কি আছে ভি সমানুপাতিক টি, তাই না? ভি সমানুপাতিক টি এইভাবে যদি থাকে তাহলে দেখো V/V লিখবা, T/T লিখবা। ওকে, এবারে যেখানে 1 2 2 1 দিছিল না, এখানে কি সমানুপাতিকের ক্ষেত্রে 1 2
1 2। বুঝতে পারছো? এভাবে দিবা। এই চার্লসের সূত্রের ক্ষেত্রে কি ভি সমানুপাতিক টি স্থির হচ্ছে কি চাপ এবং এন, v1/t1 v2/t2, এটা তো মিলছে তাই না? v1/v2 সমান হচ্ছে কি t1/t2, যাই হোক একই। এই যে v1/v2 t1/t2 মিলছে, কিন্তু এই দেখো এখানে p1v1 সমান হচ্ছে p2v2, এইটা কীভাবে আসলো? এই দেখো আর গুণন করলে কি হয়? p1v1 সমান হচ্ছে p2v2। বুঝতে পারছো? তাহলে যদি সমানুপাতিক দিয়ে এই যে এই সমানুপাতিক দিয়ে যদি ব্যস্তানুপাতিক কোনো কিছু থাকে তাহলে 1 2, এই যে দুইটাই লিখবা আলাদা আলাদাভাবে 1 2 2 1, হ্যাঁ। আর যদি সমানুপাতিকই থাকে তাহলে সেখানে কি 1 2 1 2। বুঝতে পারছো? তাহলে এবার দেখো এখান থেকে আবার আমরা পাই p1/p2 সমান হচ্ছে d1/d2। ডি কোথা থেকে আসলো? ডি সমান হচ্ছে আমাদের কি w/v। ডি হচ্ছে আমাদের ঘনত্ব, ডি হচ্ছে ঘনত্ব, এটা লেখা হয় নাই। ডি হচ্ছে আমাদের ঘনত্ব, ডি সমান হচ্ছে w/v। এখান থেকে আমাদের এই সূত্রের বয়লের সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে p1/p2 সমান হচ্ছে d1/d2। এই আমাদের গ্রাফগুলো একটু দেখে নাও। পি আর ভি যদি থাকে তাহলে পি আর ভি কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক হলে আমাদের এটা হচ্ছে কি অধিবৃত্ত বা পরাবৃত্ত আকার। বুঝতে পারছো? তারপরে পি আর 1/ভি যদি থাকে, এইখানে ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর যদি 1/ভি থাকে তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হবে এই বয়লের সূত্রের গ্রাফ। তারপরে যদি পি ভি আর হচ্ছে কি এখানে যদি পি থাকে, ভি থাকে, 1/ভি 1/পি যা ইচ্ছা তাই থাকুক, পিভি যদি থাকে আমাদের এই ওয়াই অক্ষে তাহলে সেটা হবে একটা কি সরল রেখা। বুঝতে পারছো? তাহলে কি আমাদের এখানে শুধুমাত্র এই আমাদের ওয়াই অক্ষটা কি পিভি একটা ধ্রুবক হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? ধ্রুবক কিভাবে দেখো, পি পি সমানুপাতিক 1/ভি না, পি সমানুপাতিক 1/ভি। এখান থেকে দেখো পিভি সমান কি তাহলে ধ্রুবক। বুঝতে পারছো? এই যে পিভি সমান একটা ধ্রুবক। এই জন্য এই যে পিভি যদি ওয়াই অক্ষে থাকে বা এক্স অক্ষে যেখানেই থাকুক, যদি এই যে এরকমভাবে থাকতো, এখানে যদি পিভি থাকতো, এইটা ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে কি এই যে এইরকম একটা সরলরেখা হতো। বুঝতে পারছো? এইবার দেখো চার্লসের সূত্র হচ্ছে আমাদের ভি সমানুপাতিক টি স্থির হচ্ছে আমাদের কি চাপ এবং মোল সংখ্যা, v1/t1 সমান হচ্ছে v2/t2, আর এখানকার অনুসিদ্ধান্ত হচ্ছে d1t1 সমান হচ্ছে d2t2। তারপরে আছে আমাদের গেলুসাকের চাপীয় সূত্র। গেলুসাকের এটা কি একটা চাপীয় সূত্র, সেটা হচ্ছে পি সমানুপাতিক টি হবে এখানে, আর হচ্ছে স্থির হবে চাপ এবং মোল সংখ্যা ভি এবং এন। তাহলে পি সমানুপাতিক টি, তাহলে কি p1/p2 t1/t2। তারপরে অ্যাভোগাড্রোতে স্থির হচ্ছে আমাদের পি এবং টি, মানে চাপ এবং তাপমাত্রা। এখানে হচ্ছে কি আমাদের ভি সমানুপাতিক এন, তাহলে v1/v2 মানে এই যে v1/v2 সমান হচ্ছে কত n1/n2। আমরা এভাবে শিখবো v1/v2 n1/n2, তাহলে আমাদের একটু কি বোঝার সুবিধা হবে। তারপরে দেখো n1t1 সমান হচ্ছে n2t2, এটা হচ্ছে এই সূত্রের অনুসিদ্ধান্ত। এই চারটার সূত্র আমরা যদি সমন্বিত করি তাহলে আমরা পাই p1v1/n1t1 সমান হচ্ছে p2v2/n2t2। বুঝতে পারছো? এখানে আমাদের অনেকে কি করে n1 n2 এগুলো দেয় না, মানে আমাদের অ্যাভোগাড্রো সূত্রটা এরা ইনক্লুড করে না। কিন্তু আমাদের অনেক মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যাডমিশনে বলো, আমাদের এই এইচএসসিতে বোর্ডে বলো, অনেক সময় এই n1-এর এই খেলটার জন্য তোমরা কি একবারে ধরা খেয়ে যাও। তাহলে সেখানে কি আমরা n1 n2 এটা হচ্ছে ধরে পড়বো p1v1/n1t1 p2v2/n2t2। তারপরে আমাদের হচ্ছে আদর্শ গ্যাসের ইকুয়েশন, এই যে পিভি সমান হচ্ছে কত nRT। বুঝতে পারছো? পিভি সমান হচ্ছে কত nRT। এবার হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, এগুলোও আগে পড়ানো ছিল। দেখো 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের এসআই এককে, আর লিটার অ্যাটমসফিয়ার এককে হচ্ছে 0.0821, আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন ছিল না এসআই এককে। 1 জুল সমান আমরা জানি 10⁻7 আর্গ। 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। বুঝতে পারছো? তাহলে আমাদের এই 8.314 ঠিক থাকবে ইন্টু 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন। তারপর আমাদের ক্যালোরি এককে যদি আমরা বের করি তাহলে হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। আমরা জানি কি 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, ওইখান থেকে আসছে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন।
এবার হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে কে সমান হচ্ছে ওই আমাদের মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মানে হচ্ছে R/NA। তাহলে আমরা যদি এসআই এককে কে এর মান বের করতে চাই, তাহলে কি এসআই এককে মোলার গ্যাস ধ্রুবকের মানটা বসাই দিব। তাহলে মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 এসআই এককে ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, তাহলে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এখানে কি মোল না, এখানে হবে পার মলিকিউলস। বুঝতে পারছো, পার মলিকিউলস মানে আমাদের কি যে প্রতিটা আমাদের অণুর সংখ্যার জন্য আমাদের কি জুল পার কেলভিন হচ্ছে বের করছি, তাই না। তাহলে জুল পার কেলভিন পার মলিকিউলস। তারপরে আমরা যদি এটাকে লিটার অ্যাটমসফিয়ার এককে বের করতে চাই, তাহলে হচ্ছে আর এর জায়গায় শুধু আমরা 0.0821 মানে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের আর এর মানটা বসাই দেবো। তাহলে হচ্ছে আমাদের 1.38, শুধুমাত্র আমাদের এখানে কিসের চেঞ্জ হবে, -25 10⁻⁻25 লিটার অ্যাটমসফিয়ার পার মলিকিউল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এন সমান হচ্ছে আমাদের কি W/M X/NA VL ডিভাইডেড বাই 22.4, তারপর হচ্ছে PV/RT V লিটার ইন্টু S। এইটা হচ্ছে আমাদের এই অনেকগুলা হচ্ছে আমাদের প্রশ্নে এই শুধুমাত্র আমাদের এই সূত্রটা লাগবে। বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এই যে PV/RT কোথা থেকে আনছি, এই দেখো এখান থেকে এন সমান হচ্ছে কত PV ডিভাইডেড বাই RT। তাহলে এক্স হচ্ছে কি আমাদের অণুর সংখ্যা, এটা একটু মনে রাখবা। আর এন হচ্ছে আমাদের এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, ভি লিটার হচ্ছে কি লিটার এককে ভি এর মান, ডাব্লিউ হচ্ছে আমাদের ভর, এম হচ্ছে আমাদের আণবিক ভর। যে এই সূত্রটা থেকে আমরা বের করতে পারি এম সমান হচ্ছে কত WRT ডিভাইডেড বাই PV। এম দেখো এই সূত্রটা আসছে কোথা থেকে জানো, এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা সূত্র থেকে আসছে। এম সমান হচ্ছে দেখো এম সমান হচ্ছে WRT ডিভাইডেড বাই PV। তারপরে দেখো এক্স সমান হচ্ছে এই যে এই এক্স সমান হচ্ছে PVNA ডিভাইডেড বাই RT, এটা আসছে এইটা আর এইটা, এই দুইটা সূত্র থেকে। তাহলে দেখো PV এই যে NA গুণ হয়ে যাবে PVNA ডিভাইডেড বাই RT, এটা হচ্ছে এক্স এর মান। বুঝতে পারছো। আর হচ্ছে ডি সমান হচ্ছে PM/RT। ডি সমান আমরা কি জানি, এই যে W ডিভাইডেড বাই ভি। বুঝতে পারছো, এই যে W ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে আমরা যে এই সূত্রটা এই সূত্রটা থেকে হচ্ছে আমরা আনছি W ডিভাইডেড বাই M PV ডিভাইডেড বাই RT। এখান থেকে আমরা W ডিভাইডেড বাই ভি সমান হচ্ছে আমরা জানি ডি, এই W ডিভাইডেড ভিটা এই পাশে আনছি আর ওখানে হচ্ছে কি এমটা দিয়ে পাঠাইছি, তাহলে হচ্ছে আমাদের PM ডিভাইডেড বাই RT। চলো এবার আমরা টাইপ 1-এর সিকিউগুলো দেখি। চট্টগ্রাম বোর্ড 23, এখানে হচ্ছে একটা এ গ্যাস দেওয়া আছে, একটা বি গ্যাস দেওয়া আছে। এ গ্যাসের ক্ষেত্রে PVT W এগুলোর মান দেওয়া আছে, বি গ্যাসের ক্ষেত্রেও সেম দেওয়া আছে। গ নম্বরে বলছে এ গ্যাসে অণুর সংখ্যা কত। এ গ্যাসে অণুর সংখ্যা নির্ণয়ে আমাদের গাইডে একটু লেন্দিভাবে দেওয়া আছে, কিন্তু আমরা হচ্ছে কি একটা সূত্র একটু আগে পড়ে আসছি না, আমাদের হচ্ছে গ নম্বরে এক্স সমান হচ্ছে কি আমাদের অণুর সংখ্যা, এক্স সমান হচ্ছে কত PVNA ডিভাইডেড বাই RT। এটা হচ্ছে কীভাবে আসছে, আমরা হচ্ছে কি এন সমান আমরা জানি X/NA, ওখান থেকে আমরা জানি কত PV ডিভাইডেড বাই RT। এখান থেকে আমরা কি যে এক্স সমান হচ্ছে PVNA ডিভাইডেড বাই RT, এই সূত্রটা পাইছি। তাহলে এখানে আমরা সবগুলো বসাই দিই। পি এর মান কত আমাদের, চাপের মান হচ্ছে 0.974, ভি এর মান হচ্ছে আমাদের 500 ml। আমরা কি লিটার, এখানে দেখো ATM এ দেওয়া আছে, এখানে কি ml এ দেওয়া আছে, কিন্তু লিটার অ্যাটমসফিয়ার হয়, তাই না জানি আমরা। তাহলে লিটারে বসালে 0.5, এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, তারপরে নিচে হচ্ছে আর এর মান হচ্ছে আমরা কি লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো। দেখো একটা জিনিস মনে রাখবা, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হচ্ছে যদি যেই এককে তোমরা বসাচ্ছ, হ্যাঁ ধরো তুমি হচ্ছে এখানে লিটারে বসাইছো, এখানে অ্যাটমসফিয়ারে বসাইছো, আর এখানে যে তুমি আর এর মানটা জুল এসআই এককে 8.314 বসাই দিছো, তাহলে কিন্তু উত্তর একদমই আসবে না। তাহলে আমরা মনে রাখবো যে একটা হচ্ছে সবগুলা আমাদের যেই কি বলবো, সবগুলো হচ্ছে আমাদের যে পদগুলো থাকবে, হচ্ছে আমাদের চাপ, তাপমাত্রা, এগুলো সেগুলো হচ্ছে কি সবগুলা যেই এককে থাকবে সেই এককে আমরা পুরোটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনগুলো করব। বুঝতে পারছো। আমাদের যখন লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা এখন করছি, সবগুলা লিটার অ্যাটমসফিয়ার এককে নিয়ে করব। যখন আমরা এসআই এককে নিয়ে করব, সবগুলা এসআই এককে নিয়ে করব। তাহলে দেখো আর এর মান হচ্ছে আমরা কত বসাবো, লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821। টি এর মান কি সবসময় কেলভিনে বসে, তাহলে 30, তাহলে 30 হচ্ছে কি আমাদের 303 হবে, তাই না। আচ্ছা আমরা যোগ করে দিচ্ছি, 303 হবে, তাই না। 273 প্লাস 30, এইখান থেকে আমরা পাই 1.18 ইন্টু 10⁻³
22T অণুর সংখ্যা। এইটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। এবার দেখো ঘ নম্বরে বলছে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? তাহলে আমরা জানি কি যে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে কি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে দেখো আমরা ঘ নম্বরটা লিখি। তাহলে আমরা এখানে আমাদের দেওয়া আছে এ গ্যাসের এবং বি গ্যাসের বিভিন্ন প্রপার্টিজ দেওয়া আছে। এখান থেকে কি বের করলে আমরা গ্যাসটা চিনতে পারবো? আমরা এখান থেকে তার আণবিক ভরটা নির্ণয় করে বুঝতে পারি, তাই না? তাহলে আমরা MA নির্ণয় করি। MA সমান হচ্ছে কি আমাদের MA আমাদের সূত্রটা কি ছিল দেখো, N সমান হচ্ছে আমাদের W/M PV/RT। এখান থেকে আমাদের M সমান হচ্ছে কত WRT/PV। এই যে আমি এই যে তিনটা জিনিসের কথা বলছি না, X সমান হচ্ছে PV/RT, M সমান হচ্ছে WRT/PV আর D সমান হচ্ছে PM/RT। এই তিনটা অবশ্যই মুখস্থ রাখবা, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের WRT/PV সবগুলো আমরা এর বসাবো, আমরা আলাদা এ লিখলাম না, হ্যাঁ। তাহলে এখানে W হচ্ছে 1.26, আর এর মান হচ্ছে আমাদের, আচ্ছা আমরা লিটার অ্যাটমসফিয়ারে বসাই 0.0821। টি এর মান হচ্ছে আমাদের 303 কেলভিন, পি এর মান হচ্ছে আমাদের 0.974 ATM, ভি এর মান হচ্ছে 0.5 লিটার, সমান হচ্ছে আমাদের 64। তাহলে আমরা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের জানি কত, এম এর মান 44, তারপরে সালফার ডাইঅক্সাইডের কত আমাদের 64, কারণ দেখো 32 প্লাস 16 গুণ 2 32 64, বুঝতে পারছো? তাহলে এই গ্যাসটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। আচ্ছা আমরা বি গ্যাসটাও বের করি। MB সমান হচ্ছে আমাদের WRT/PV। তাহলে W সমান এখানে দেওয়া আছে 0.30, আর এর মান হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 30 মানে 303 কেলভিন, পি এর মান হচ্ছে আমাদের 0.938, ভি এর মান হচ্ছে 0.3 লিটার 26.48। C2H2 হতে পারে, আচ্ছা যে কোনো কিছু হতে পারে। আমরা এত কিছু যদি আমরা জানি যে সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের সালফিউরিক অ্যাসিড তৈরি করে বা সালফিউরাস অ্যাসিড তৈরি করে বৃষ্টির, তাই না? বৃষ্টির পানির সাথে মিশে, তাহলে সেখানে আমাদের অ্যাসিড বৃষ্টি ঘটায়। কিন্তু এই যে অ্যাসিটিলিন আমাদের বা হচ্ছে কি ইথাইন, এইটা হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টি ঘটায় না। কিন্তু আমরা এইভাবে যদি দেখতে যাই তাহলে আমাদের কি তোমাদের অবশ্যই মনে চলে আসছে কি যে ভাইয়া এই সালফার ডাইঅক্সাইড আমরা কীভাবে বুঝবো, 64 থেকে সালফার ডাইঅক্সাইড কীভাবে বুঝবো, তাই না? আমাদেরকে এগুলো তো ওইরকমভাবে অত বেশি করে প্র্যাকটিস করে না। আচ্ছা তোমাদের এখানে দেখো যেই গ্যাসটা হচ্ছে আমাদের কি ভারী হবে সেই গ্যাসটা কি আমাদের বৃষ্টি হিসেবে আমাদের পতিত হবে। এইভাবে তোমরা মনে রেখে তোমরা লিখবা যে এখানে আমাদের এম এর মান গ্রেটার দেন MB এর মান, অতএব এখানে হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে আমাদের কত এই গ্যাসটা। এভাবে তোমরা লিখে দিয়ে আসবা। আর জীবনের আরও একটা সিকিউ দেখি আমরা, বা বরিশাল বোর্ড 23-এর দুইটা সিলিন্ডার দেওয়া আছে, একটা হচ্ছে 100 লিটার আয়তনের আর একটা হচ্ছে 200 লিটার আয়তনের। সিলিন্ডার 1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ATM চাপ সহ্য করতে পারে, আর সিলিন্ডার 2 হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ATM চাপ সহ্য করতে পারে। গ নম্বরে বলছে সিলিন্ডার 1A মিথেন অণুর সংখ্যা কত? মিথেন অণুর সংখ্যা আমরা একটু আগে গ নম্বরে করে আসছি না, সেম সূত্র আমাদের। X সমান হচ্ছে আমাদের PVNA/RT, তাই না? PVNA/RT। P হচ্ছে আমাদের কত চাপ, আমরা হচ্ছে সিলিন্ডার 1-এ 200 ATM ধরি, 200 ATM। ভি হচ্ছে আমাদের কত 100 লিটার, তারপরে হচ্ছে আমাদের NA হচ্ছে আমাদের কত NA হচ্ছে আমাদের 6.023 × 10⁻23, আর এর মান হচ্ছে 0.0821, কারণ আমরা কি লিটার অ্যাটমসফিয়ার এককে সবগুলো বসাচ্ছি। টি এর মান হচ্ছে আমাদের কত 27 ডিগ্রি মানে হচ্ছে কত 300 কেলভিন, 4.89 × 10⁻26 টি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সিলিন্ডার 1-এ মিথেন অণুর সংখ্যা। ঘ নম্বরে বলছে দেখো গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিক উপযোগী হবে? অধিক উপযোগী বলতে গেলে আমাদের মানে শেষ চাপটা হচ্ছে আমাদের কি
চাপ সহ্য ক্ষমতার চেয়ে কম হবে না বেশি হবে। শেষ চাপ বলতে গেলে 27 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই রেঞ্জের মধ্যে আমরা হচ্ছে কি এর এই সিলিন্ডার 1-এর শেষ চাপ নির্ণয় করব বা বর্ধিত চাপ নির্ণয় করব, সিলিন্ডার 2-এরও কি আমাদের শেষ চাপটা নির্ণয় করব। তাহলে নির্ণয় করে যদি দেখি যে চাপ সহ্য ক্ষমতার কি বেশি হচ্ছে, তাহলে কি সেটা হচ্ছে কম্প্যাটেবল না, মানে হচ্ছে কি উপযোগী না। কিন্তু যদি চাপ সহ্য ক্ষমতার নিচে হয় তাহলে সেটা কি উপযোগী। তাহলে আমরা দেখি ঘ নম্বর, সিলিন্ডার 1-এর ক্ষেত্রে আমাদের এখানে কি চাপ এবং কি তাপমাত্রা, তাহলে হচ্ছে P1/P2 সমান হচ্ছে T1/T2 এই সূত্রই তো, তাই না? তাহলে আমাদের এখান থেকে P1 মানে হচ্ছে কি P2 এর মান বের করব। P2 আমরা ধরি শেষ চাপ, হ্যাঁ। P2 এর মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে T2 ইন্টু P1 ডিভাইডেড বাই T1। তাহলে শেষ আমাদের এখানে হচ্ছে আমাদের কত, T1 হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 300 কেলভিন। T2 হচ্ছে আমাদের বা শেষ তাপমাত্রা হচ্ছে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন। আর হচ্ছে আমাদের P1 হচ্ছে কত, 200 ATM, P2 সমান ওয়াট। তাহলে T2 হচ্ছে আমাদের 310, P1 হচ্ছে 200, T1 হচ্ছে 300, 206.67 ATM। এটা আসলো কি আমাদের সিলিন্ডার 1-এর ক্ষেত্রে শেষ চাপ। এটা কি আমাদের 200 ATM এর মানে হচ্ছে চাপ সহ্য ক্ষমতার চেয়ে কি বেশি, 200 ATM থেকে বেশি। আচ্ছা, আমরা সিলিন্ডার 2-এর ক্ষেত্রে দেখি, তারপরে আমরা হচ্ছে তুলনা করব। সিলিন্ডার 2-এর ক্ষেত্রে P1/P2 সমান হচ্ছে T1/T2। এখান থেকে আমরা P2 বের করব। P2 সমান হচ্ছে T2 ইন্টু P1 ডিভাইডেড বাই T1। এখানে দেখো আমাদের হচ্ছে P1 সমান হচ্ছে আমাদের কত, 50 ATM, তাই না? 50 ATM হচ্ছে কখন, P1 50 ATM কখন, যেটা হচ্ছে আমাদের কি চাপ সহ্য করতে পারে, সেটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে, 37 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমাদের T1 সমান হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন। তাহলে আমাদের T2 হচ্ছে আমাদের কত, 300 কেলভিন বা 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের দেখো, এখানে T1 বসাইছিলাম, এখানে T1 P1 কীভাবে বসাইছিলাম, P1 হচ্ছে কি আমাদের চাপ সহ্য করতে পারে, তাই না? সহ্য ক্ষমতার চাপ হচ্ছে আমাদের 200 ATM। এই সহ্য ক্ষমতার চাপে আমাদের তাপমাত্রা হচ্ছে আমাদের কত, 37 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? তাহলে এই যে T1 সমান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, P1 সমান হচ্ছে আমাদের 200 ATM, আর আমাদের T2 হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন। এই দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আমাদের চাপ হচ্ছে কি 50 ATM হচ্ছে আমাদের চাপ সহ্য ক্ষমতা, সেটা কত ডিগ্রি সেলসিয়াসে, 37 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমাদের P1 সমান হচ্ছে 50 ATM, T1 সমান হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 কেলভিন, বুঝতে পারছো? আর আমাদের T2 সমান হচ্ছে 300 কেলভিন। তাহলে আমরা এখানে বসাই ফেলি, T2 এর মান হচ্ছে আমাদের 300 কেলভিন, P1 এর মান হচ্ছে আমাদের 50 ATM, P1 এর মান হচ্ছে T1 এর মান হচ্ছে আমাদের 310 কেলভিন, 48.38 ATM। এটা হচ্ছে আমাদের কি এর শেষ চাপ। সিলিন্ডার 2টার মধ্যে আমাদের এইটা দেখতেছি যে চাপ সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমাদের পরের চাপ, কিন্তু এই সিলিন্ডার 2-এর ক্ষেত্রে চাপ সহ্য ক্ষমতার মধ্যেই থাকতেছে। চাপ সহ্য ক্ষমতা কত, 50 ATM। তাহলে 50 ATM এর মধ্যেই যেহেতু থাকতেছে 48.38, তাই গ্যাস পরিবহনের জন্য দ্বিতীয় সিলিন্ডারটি অধিক উপযোগী হবে। এবার আসে আমরা আমাদের টাইপ 2 এ দেখো, প্রথমে আছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। আমাদের আর হচ্ছে আমাদের কি ব্যাপন হার, R1/R2 সমান হচ্ছে T2 ডিভাইডেড বাই T1। টি হচ্ছে আমাদের সময়, ডি হচ্ছে আমাদের ঘনত্ব, এম হচ্ছে আমাদের আণবিক ভর। দুইটা গ্যাসের ক্ষেত্রে এইগুলো হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাপন সূত্র, এই গোটাটা এটা আমরা অবশ্যই মনে রাখবো। R1/R2 সমান হচ্ছে T2 ডিভাইডেড বাই T1, রুট ওভার D2 ডিভাইডেড বাই D1, রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র T2 ডিভাইডেড বাই T1 এর ক্ষেত্রে রুটটা নাই, তাছাড়া সবগুলোর ক্ষেত্রে রুট আছে। আর হচ্ছে R1/R2 1/2, আর সবগুলোর ক্ষেত্রে কি 2/1, 2/1, 2/1, বুঝতে পারছো?
এবার দেখো ব্যাপন হার আর সমান কি, আর সমান হচ্ছে আমাদের ব্যাপিত আয়তন বাই সময়, মানে একক সময়ে যতটুকু আয়তন আমাদের ব্যাপিত হয় সেটাই হচ্ছে আমাদের ব্যাপন হার। তাহলে আমাদের গ্যাস দুটি কত দূরত্বে মিলিত হবে, এই প্রশ্নটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন। এটা আমাদেরকে ওই যে অ্যামোনিয়া আর হচ্ছে HCl এর ওইটা ওই আমাদের ওই পরীক্ষাটার ক্ষেত্রে এই প্রশ্নটা খুব বেশি আসে। তাহলে দেখো আমরা জানি আর সমান হচ্ছে V/T, তাই না? তাহলে R1/R2 সমান হচ্ছে V1/T1 V2/T1। T1 দুইটার ক্ষেত্রে দেওয়ার কারণ হলো আমরা কত দূরত্বে মিলিত হবে যখন নির্ণয় করব, ধরো এই যে এইরকম একটা পাইপের মধ্যেই তো, তাই না? কত দূরত্বে মিলিত হবে, ধরো এইরকম একটা দূরত্বে মিলিত হবে, তাই না? তাহলে এটা কি যে কোনো একটা সময় নিয়ে না, তাই না? একই সময়েই তো তারা এক জায়গা থেকে মানে এখান থেকে ছাড়া হয়েছে, ওই একটু সময় পরেই কি আমাদের ওই সময়টা মানে স্টপওয়াচটা বন্ধ করে দিয়ে আমরা দেখবো যে সেটা কত দূরত্বে মিলিত হয়েছে, তাই না? তাহলে আমাদের সময়টা এখানে সেম থাকবে, তার জন্য আমি লিখছি V1/T1 সমান হচ্ছে V2/T2। এখানে তোমরা হচ্ছে V1/T সমান হচ্ছে V2/T লিখতে পারো। এটা হচ্ছে আমি হচ্ছে একটা সূত্র আনার জন্য এটা হচ্ছে করতেছি, বুঝতে পারছো? দেখো তাহলে সমান হচ্ছে R1/R2 সমান হচ্ছে আমাদের কত √M2/M1। এবার দেখো V1/V2 মানে টি তো কাটা গেছে, V1/V2 সমান হচ্ছে √M2/M1। ভি সমান আমরা কি জানি, বেতন সমান হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমরা A/L, আর হচ্ছে A/L বলতে গেলে এটা হচ্ছে আমাদের প্রথম গ্যাসটা হচ্ছে এখানে 1, দ্বিতীয় গ্যাসটা হচ্ছে 2, তারা হচ্ছে x দূরত্বে আছে, তারা L দূরত্বে মিলিত হবে, 1 থেকে L দূরত্বে এবং 2 থেকে x - L দূরত্বে তারা মিলিত হবে, বুঝতে পারছো? তাহলে দেখো এ থেকে মানে হচ্ছে V1 এর ক্ষেত্রে A/L, V2 এর ক্ষেত্রে A/x - L। তাহলে দুইটার ক্ষেত্রে কি এ সমান, মানে হচ্ছে আমাদের কি সিলিন্ডারটার আমাদের ক্ষেত্রফলটা কি সমান, তাহলে এ কাটা যাবে, তাহলে A/x - L/x - L, L/x - L সমান হচ্ছে কত √M2/M1। এইটাই হচ্ছে আমাদের কি গ্যাস দুটি কত দূরত্বে মিলিত হবে এটা নির্ণয় আমরা এই সূত্রটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো আমাদের সিকিউ এর ক্ষেত্রে, বুঝতে পারছো? এই জিনিসটা কোথা থেকে আসে অনেকে কেউ জানে না, তার জন্য হচ্ছে কি একটু সংক্ষেপে দেখা দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখো আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে আমরা জানি মোল ভগ্নাংশ সমান কি নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ, এটা হচ্ছে আমাদের আংশিক চাপ। CRMS সমান হচ্ছে √3RT/M। তা আর CRMS বলতে গেলে আমাদের কি ওই যে বর্গমূলীয় গড় বর্গবেগ, তোমাদেরকে আদর্শ গ্যাস এবং গতিতত্ত্বে এই জিনিসটা খুব ভালোভাবে শেখানো হয়েছে। এই অধ্যায়ে আমাদের CRMS বেগ বা বলো যে বা হচ্ছে আমাদের গড় বেগ বলো, তারপরে হচ্ছে আমাদের কি সম্ভাব্য বেগ বলো, এগুলো আসে না, বুঝতে পারছো? এগুলো হচ্ছে MCQ এর ক্ষেত্রে খুব কম আসে। এটা আমাদের কি ওই যে ফার্স্ট পেপারে ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আছে, ওইখানে হচ্ছে এই সূত্রগুলো খুব বেশি আসে, বুঝতে পারছো? তাই আমি শুধুমাত্র সূত্রগুলো মানে কোনো রকমে দিয়ে রাখছি, এগুলো হচ্ছে একটু দেখে নাও। তাহলে CRMS বেগ সমান হচ্ছে √3RT/M, তারপর হচ্ছে গড় বেগ সমান হচ্ছে √8RT/πM, সি সমান হচ্ছে কি আমাদের বা সম্ভাব্য বেগ সমান হচ্ছে √2RT/M। তারপরে আমাদের ইকে সমান হচ্ছে 3/2 nRT। এটা হচ্ছে কি আমাদের এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 nRT। তারপরে দেখো আমাদের আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে PV সমান হচ্ছে nRT, আর বাস্তব গ্যাসের সূত্র বা ভ্যান ডার ওয়ালসের সূত্র হচ্ছে আমাদের P + n² A/v² ইন্টু V - NB সমান হচ্ছে nRT। এই সূত্রটা হচ্ছে কি আমাদের এই সূত্রটার হচ্ছে ব্যাখ্যা বা হচ্ছে আমাদের যে বাস্তব গ্যাসের যে ব্যাখ্যাটা মানে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণটা আমাদের সিকিউয়ে আসে। সিকিউর ক্ষেত্রে আমাদের দুইটা হয়, সেটা হচ্ছে কি চাপের বিচ্যুতি আর হচ্ছে আমাদের কি আয়তনের বিচ্যুতি। এ হচ্ছে আমাদের কি আন্তঃআণবিক আকর্ষণ ফ্যাক্টর, আর বি হচ্ছে আমাদের আয়তন সংশোধন ফ্যাক্টর। তাহলে আমাদের LPHT-তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা হচ্ছে আমাদের MCQ এর জন্য দেওয়া। কারণ কি দেখো LPHT সমান হচ্ছে আমাদের, আমি এভাবে মনে রাখতাম যে LPHT-তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা হচ্ছে কি লো প্রেশার মানে হচ্ছে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। তোমরা যদি বাংলা এভাবে মনে রাখতে পারো যে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়, তাহলে ভালো। আমি হচ্ছে কি শর্টে মনে রাখতাম কি LPHT-তে মানে হচ্ছে লো প্রেশার হাই টেম্পারেচার, বুঝতে পারছো? LPHT লো প্রেশার হাই টেম্পারেচার, নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এইবার আসো আমাদের ঘ নম্বর মানে হচ্ছে গ ঘ নম্বরে আমাদের একটু মানে হচ্ছে বর্ণনা করতে বলে যে কি
আমাদের বিচ্যুতির কারণ মানে বাস্তব গ্যাসের যে বিচ্যুতির কারণটা সংকোচনশীলতা গুণাঙ্কের সাহায্যে বিশ্লেষণ করো, তাহলে তখন আমাদের দেখো জেড হচ্ছে আমাদের সংকোচনশীল গুণাঙ্ক, সেটা হচ্ছে কত পিভি ডিভাইডেড বাই এনআরটি। এখানে হচ্ছে ভি রিয়েল ডিভাইডেড বাই ভি আইডিয়াল, মানে হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের আয়তন। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আমরা কি জানি এনআরটি, তাই না? পিভি সমান হচ্ছে এনআরটি। তাহলে এখানে দেখো জেড সমান কি জেড, পিভি সমান হচ্ছে কত জেড এনআরটি। জেড এর মান এখানে 1 যেহেতু, তার জন্য আমাদের কি পিভি সমান হচ্ছে এনআরটি আসছে। এখানে জেড এর মান যদি 1 না হয় অন্য কিছু হয় তাহলে এই যে আমাদের এই সূত্রটা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান হচ্ছে কত এনআরটি। এইবার দেখো যদি জেড এর মানটা 1 থেকে ছোট হয়, এইটা হচ্ছে আমাদের গ্রাফের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আসে। দেখো গ্রাফের ক্ষেত্রে তোমরা মনে রাখবা পিভি যে গ্রাফটা থাকবে, পিভি এর গ্রাফটা যদি যেটা সরল রেখা থাকবে, তাই না, সরল রেখা থাকবে, আমরা শিখে আসছি বয়েলের সূত্রে আমরা হচ্ছে এই গ্রাফটা দেখাইছিলাম, সেটা হবে কি আমাদের আদর্শ। আর যেটা হবে আমাদের কি এই যে এই সরল রেখা হবে সেটা হচ্ছে আমাদের কি জেড গ্রেটার দেন 1 হবে, এটা আমাদের জেড গ্রেটার দেন 1 হবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন এইসব গ্যাসের ক্ষেত্রে হবে জেড গ্রেটার দেন 1। আর জেড লেস দেন 1 হবে যেটা হচ্ছে একটু নেমে তারপরে কি আবার উপরের দিকে উঠবে, সেইটা হবে আমাদের জেড লেস দেন 1। এভাবে মনে রাখবা যেটা হচ্ছে কি এই যে এই দাগের মানে আমাদের আদর্শ লাইনের নিচের দিকে একটু নামবে সেটা হচ্ছে আমাদের কি জেড লেস দেন 1, একের থেকে ছোট। আর যেটা হবে একটু নামবে না একদম সোজা উপরের দিকে উঠে যাবে সেটা হচ্ছে কি আমাদের জেড গ্রেটার দেন 1, এটা মনে রাখবা। তাহলে জেড লেস দেন 1 কাদের? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর ক্ষেত্রে আমাদের কি জেড লেস দেন 1। আর জেড গ্রেটার দেন 1 হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন এগুলোর ক্ষেত্রে। তাহলে দেখো জেড লেস দেন যদি 1 হয়, এই যে জেড লেস দেন 1 হলে পিভি লেস দেন এনআরটি, তাই না? জেড 1 থেকে ছোট তাহলে পিভি 1 থেকে ছোট, পিভি কি সরি এনআরটি থেকে ছোট। তাহলে এইগুলোর ক্ষেত্রে গ্যাসগুলো হবে বেশি পেষণযোগ্য, আর এই গ্যাসগুলো হবে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। আর জেড গ্রেটার দেন 1 যদি হয় তাহলে পিভি গ্রেটার দেন এনআরটি। আর এগুলো হচ্ছে কি কম পেষণযোগ্য গ্যাস, এগুলো হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। এইবার দেখো আমাদের মিশ্রণের মোট চাপ নির্ণয়, এটা আমাদের গ নাম্বারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি মিশ্রণের মোট চাপ নির্ণয়। সেখানে আমরা P1 V1 এবং P2 V2 গ্যাস মানে হচ্ছে এগুলো বিশিষ্ট চাপ এবং আয়তন বিশিষ্ট গ্যাস মিশ্রণের মোট চাপ হবে P সমান হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই মোট আয়তন মানে হচ্ছে V1 প্লাস V2। আমি আরও কয়েকটা টপিক এখানে লিখে দিছি, সেগুলো হচ্ছে আমাদের গ ঘয়ের ক্ষেত্রে আমাদের একটু বর্ণনামূলক আসে আর আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে আসে। এগুলো হচ্ছে এইটাই হচ্ছে আমাদের লাস্ট থিওরি। আমাদের আরহেনিয়াসের আয়নিক মতবাদ অনুসারে অ্যাসিড কোনগুলো, বেস কোনগুলো, এগুলো প্রথমে আমরা দেখি। অ্যাসিড হচ্ছে তারা যারা পানিতে কি প্রোটন বা হচ্ছে H+ আয়ন দান করে, আর বেজ হচ্ছে তারা যারা আমাদের কি হাইড্রক্সাইড আয়ন দান করে, বুঝতে পারছো? OH- আয়ন দান করে, হাইড্রক্সিল আয়ন, যাই হোক। আর আমাদের ব্রনস্টেড লাউরির মতে বা ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ অনুসারে আমাদের অ্যাসিড হচ্ছে যারা প্রোটন দান করে, আর বেজ হচ্ছে যারা প্রোটনটা গ্রহণ করে, বুঝতে পারছো? আবার লুইসের এখানে লুইস হবে লুইসের ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমাদের অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে, আর বেজ হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে, বুঝতে পারছো? বেজ হচ্ছে তারাই যারা ইলেকট্রন ত্যাগ করে, আর অ্যাসিড হচ্ছে তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এবার দেখো আমাদের বেজ হচ্ছে আমাদের এখানে দেখো এই অ্যামোনিয়া আর হচ্ছে HCl এর আমাদের অ্যামোনিয়া প্লাস হচ্ছে আমাদের কত HCl এর, এটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া না? উভমুখী বিক্রিয়ায় কি তৈরি হয়? এই পাশে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন আর হচ্ছে আমাদের Cl মাইনাস আয়ন। এবার দেখো আমাদের এই উভমুখী বিক্রিয়ার একটা বিক্রিয়া আমরা আলাদা করে লিখছি। দেখো তাহলে অ্যামোনিয়া যদি একটা প্রোটন গ্রহণ করে তাহলে এই পাশে গিয়ে অ্যামোনিয়াম একটা প্রোটন গ্রহণ করলে কি আমাদের কনজুগেট অ্যাসিড হয়ে যাবে। বেজ কি আমাদের প্রোটন গ্রহণ করে, তাহলে বেজ প্রোটন গ্রহণ করে কনজুগেট অ্যাসিডে পরিণত হয়। আর অ্যাসিড একটা প্রোটন ছাড়ে, তাই না? অ্যাসিড প্রোটন ছেড়ে কনজুগেট বেজে পরিণত হয়। তাহলে কি বেজের কনজুগেট হচ্ছে অ্যাসিড আর অ্যাসিডের কনজুগেট হচ্ছে বেজ। মানে বলতে পারো যে এখানে অ্যামোনিয়া এখানে বেজ হিসেবে কাজ করে, এপাশে গেলে কি আমাদের অ্যাসিড হয়ে যায়, অ্যামোনিয়াম একটা অ্যাসিড হিসেবে কাজ করে। এখানে HCl হচ্ছে আমাদের একটা অ্যাসিড, ওই পাশে ক্লোরিন যদি চলে যায় তাহলে কি সেখানে একটা বেজ হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম বললাম কি অ্যাসিড আর ক্লোরিন হচ্ছে আমাদের বেজ, তাই না? তাহলে এইটাই যদি আমাদের এই যে উল্টা বিক্রিয়াটা হয়, এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার প্রথম বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের কি যদি উল্টা বিক্রিয়াটা হয় তাহলে এইটা আমাদের অ্যাসিড, এটা হচ্ছে আমাদের বেজ। তাহলে অ্যামোনিয়াম আয়নের কনজুগেট বেজ হচ্ছে আমাদের কত
অ্যামোনিয়া, আর ক্লোরিনের মানে হচ্ছে ক্লোরিন বেজের আমাদের কনজুগেট অ্যাসিড হচ্ছে HCl। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কোথাও বলে যে অ্যামোনিয়া বা যে কোনো ধরো PH3, হ্যাঁ ধরো PH3, এর বললো যে কনজুগেট, এটা কি আমাদের একটা ক্ষারক, এটা বললো যে কনজুগেট অ্যাসিড কোনটা, অ্যাসিড মানে কনজুগেট অ্যাসিড মানে কি, এটা হচ্ছে আমাদের বেজ। তাহলে বেজ কি করে, প্রোটন গ্রহণ করে, তাহলে প্রোটন গ্রহণ করলে ফসফিন প্লাস, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের কি এই PH3 এর কনজুগেট অ্যাসিড। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের MCQ এর ক্ষেত্রে বেশি আসে। তাহলে দেখো উৎপাদই শুধুমাত্র অনুবন্ধী বা কনজুগেট হতে পারে, তাহলে এই উৎপাদের ক্ষেত্রেই কিন্তু দেখো কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস শুধুমাত্র কি উৎপাদের ক্ষেত্রে আমরা লিখছি, এটা কি এই আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে কনজুগেট কথাটা আসে না। বুঝতে পারছো? 1.18 এই পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা তোমরা হচ্ছে কি একটু ভালোভাবে তোমরা হচ্ছে এই রিডিং পড়ে যাবা, আর সেখানকার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই তথ্যগুলো আছে কোনগুলোর মাত্রা, বুঝতে পারছো? সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড ওইটা হচ্ছে তোমরা পড়বা, পিএইচ সমান হচ্ছে কি 6.5 থেকে 8.5। এটা হচ্ছে আমাদের কি হু অনুমোদিত, WHO অনুমোদিত আমাদের পিএইচ মান থাকতে হবে 6.5 থেকে 8.5। ডিও এর মাত্রা থাকতে হবে 5 থেকে 6 ppm, বিওডি এর মাত্রা থাকতে হবে 6 ppm, সিওডি এর মাত্রা থাকতে হবে 10 ppm, আর হচ্ছে আমাদের TDS এর মাত্রা থাকতে হবে 500 ppm। এখানে ডিও হচ্ছে সাধারণ মাত্রা, যেটা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে, ডিও এর সাধারণ মাত্রা থাকতে হবে 4 থেকে 8 ppm, বিওডি এর সাধারণ মাত্রা হচ্ছে 1 থেকে 2 ppm, সিওডি এর সাধারণ মাত্রা হচ্ছে 4 ppm। এইটা হচ্ছে কখন এগুলো আসে, যখন তোমাদের ধরো প্রশ্নে MCQতে বলা আছে যে ডিও এর সাধারণ মাত্রা কত, তখন কিন্তু 5 থেকে 6 ppm এটা থাকবেই না, এমনিতে অটোমেটিক্যালি থাকবে না, তখন কি আমাদের 4 থেকে 8 ppmটাই আমাদের অপশানে থাকবে। তারপরে আমাদের কি বিওডি এর যদি হু অনুমোদিত বলে তাহলে কি এইগুলো লিখবা, আর যদি হু অনুমোদিত না বলে শুধু বলে যে ডিও এর মাত্রা লিখো, তাহলে সেখানে যদি অপশনে যদি 4 থেকে 8 থাকে, বা এই যে বিওডি এর ক্ষেত্রে যদি 1 থেকে 2 থাকে, সিওডি এর ক্ষেত্রে যদি 4 থাকে, তখন সেগুলো তোমরা কি সাধারণ মাত্রা হিসেবে এইগুলো দেখাবা। বুঝতে পারছো? এই টাইপের সিকিউ দেখো কুমিল্লা বোর্ড 23-এর, এখানে A গ্যাস, B গ্যাস এবং C গ্যাসের আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা, তারপর হচ্ছে মোল সংখ্যা সব কিছু দেওয়া আছে। গ নম্বরে বলছে A গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করতে। আমরা শিখছি কি গতিশক্তি নির্ণয়ের সূত্র শিখছি, কিন্তু একটি অণুর গতিশক্তি কিভাবে নির্ণয় করব দেখো। ইকে সমান হচ্ছে আমরা জানি 3/2 nRT, তাই না? এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। একটি অণুর গতিশক্তি হবে আমাদের 3/2 হচ্ছে কত x ডিভাইডেড n সমান হচ্ছে আমরা কি জানি দেখো, n সমান হচ্ছে আমরা জানি x/na। আমাদের অণুর সংখ্যা কত বলছে, একটা, তাই না? আর na হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? তাহলে দেখো n সমান হচ্ছে আমাদের কত 1/na ইন্টু r ইন্টু t, তাহলে আমাদের 3/2 RT ডিভাইডেড বাই na, তাই না? RT হচ্ছে আমাদের কত, আমরা কিসে বসাবো এগুলো 3/2 RT, এটা আমরা ইয়েতে বসাই, আমাদের হচ্ছে SI এককে বসাতে হবে 8.314 গতিশক্তি, যেহেতু আমরা কি জুলে বের করতে চাচ্ছি, তাই না? ক্যালোরিতে তো না। তাহলে 8.314 ইন্টু টি হচ্ছে আমাদের কত, এ গ্যাসের ক্ষেত্রে টি হচ্ছে 927 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 প্লাস 927 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই NA হচ্ছে আমাদের কত 6.023 ইন্টু 10⁻23। বুঝতে পারছো? তাহলে 2.48 ইন্টু 10⁻20 জুল। আমরা হচ্ছে কি এই যে জুল পার ক্যালোরি পার কেলভিনে বসালাম না এসে এককে, তাই আমাদের উত্তর আসলো আমাদের জুলে। এটা হচ্ছে আমাদের গ নম্বরের এ গ্যাসের একটি অণুর গতিশক্তি। ঘ নম্বরে বলছে বি ও সি গ্যাস কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে। এ গ্যাসটাকে আগে আমরা তাই দেখি। দেখো আমরা হচ্ছে আমরা জানি কি জেড এর মান যদি 1 হয় সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, আর জেডের মান যদি 1-এর থেকে ছোট অথবা বেশি হয় তাহলে সেগুলো হচ্ছে কি আমাদের বাস্তব গ্যাস। তাহলে আমরা এই গ্যাসটা দেখি, এই গ্যাসের ক্ষেত্রে জেড এ নির্ণয় করি, অত কিছু না। জেড এ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক হচ্ছে কত, পিভি বাই এনআরটি, না পিভি ডিভাইডেড বাই এনআরটি। এ গ্যাসের ক্ষেত্রে পি হচ্ছে আমাদের কত 12.32, পি ভি হচ্ছে আমাদের 2 লিটার, 2 লিটার এককে দেবো, হ্যাঁ লিটার এককে দিই। তারপরে এন হচ্ছে আমাদের কত মোল, হচ্ছে আমার 0.25 মোল,
0.25 মোল, আর হচ্ছে আমাদের আমরা যেহেতু লিটারে নিয়েছি তাহলে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার 0.0821, তাপমাত্রা হচ্ছে আমাদের কত 927 ডিগ্রি, মানে হচ্ছে 927 1000, আর হচ্ছে কত 1200 কেলভিন 1। তাহলে এই গ্যাসটা হচ্ছে আমাদের কি বাস্তব গ্যাস। তাহলে এবার আমরা জেড বিটা নির্ণয় করি। জেড বি নির্ণয় করলে আমাদের কি পিভি বাই এনআরটি, তাহলে পি হচ্ছে আমাদের কত, আচ্ছা পিভি ডিভাইডেড বাই এনআরটি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি পি হচ্ছে 17.3, হ্যাঁ 17.3, তারপরে হচ্ছে লিটার এককে হচ্ছে 1.5 লিটার, পিভি ডিভাইডেড বাই এন হচ্ছে কত 1, আর হচ্ছে আমাদের 0.0821, আর হচ্ছে টি হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন 1.16। এটা কি আমাদের জেড বি গ্রেটার দেন 1। তারপরে তাহলে এটা কি আমাদের বাস্তব গ্যাস হয়ে গেল। জেড বি গ্রেটার দেন 1 মানে কি, এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন এগুলোর ক্ষেত্রে কোনো একটা গ্যাস। তারপরে আমরা দেখি জেড সি এর ক্ষেত্রে পিভি ডিভাইডেড বাই এনআরটি, পি হচ্ছে আমাদের এখানে 50 এটিএম, ভি হচ্ছে আমাদের 0.35 লিটার, এন হচ্ছে আমাদের 1 মোল, আর হচ্ছে আমাদের 0.0821, টি হচ্ছে আমাদের 27 ডিগ্রি মানে হচ্ছে কত 0.71 আমাদের আসলো কি এটা। অতএব জেড সি এর মান লেস দেন 1। তাহলে এইগুলা বের করে বলবা যে আমাদের এ গ্যাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, আর বি এবং সি গ্যাসটা হচ্ছে আমাদের কি বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসকে আমাদের আদর্শ গ্যাসে পরিণত করতে হলে আমি কি বলছিলাম এলপিএইচটি মনে আছে, ওই এলপিএইচটি মানে হচ্ছে লো প্রেশার এবং হাই টেম্পারেচারে আমরা যদি বি এবং সি গ্যাসকে রাখি তাহলে সেটা কি এ গ্যাসের ন্যায় আচরণ করবে। এবার আসে আমরা আমাদের এই টাইপের আরও একটা সিকিউ দেখি। এই সিকিউটা হচ্ছে আমাদের এই টাইপের মধ্যে বলতে গেলে ইউনিভার্সাল, বলতে গেলে কি সর্বজনীন একটা সিকিউ। সেটা হচ্ছে কি আমাদের গ্যাস মিশ্রণের চাপ নির্ণয় করো, গ্যাসটির ব্যাপন হার কত। এটা হচ্ছে আমাদের কি সর্বজনীন মানে হচ্ছে ইউনিভার্সাল একটা সিকিউ। তাহলে দেখো আমরা করি। গ নম্বরে বলছে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। 3 নং পাত্র বলতে গেলে 1 নং পাত্রের যতগুলো 1 নং পাত্রের এই গ্যাসটা এবং 2 নং পাত্রের বি গ্যাসটাকে 3 নং পাত্রের 3 লিটার আয়তনের এই 3 নং পাত্রে কি ঢালা হয়েছে বা হচ্ছে নেওয়া হয়েছে। তাহলে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপটা কত। তাহলে দেখো আমাদের পি সমান হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2 অথবা কি ভি, তাই না, V1 প্লাস V2 অথবা ভি। তাহলে দেখো এখানে V1 প্লাস V2 হইতো যদি আমরা কি এই 3 নং পাত্রের আয়তনটা একদম কারেক্টলি 3 লিটার না বলে দিতাম, কারণ আমরা জানি কোনো গ্যাসকে কোনো গ্যাসকে আমাদের কি ধরো ছোট একটা ক্যানে তোমার গ্যাস আছে, এটা যদি তুমি বড় একটা সিলিন্ডারে ঢোকাও তাহলে কি ওই ছোট ক্যানে যতটুকু গ্যাস ছিল বড় ওই সিলিন্ডারের ক্ষেত্রেও কি ততটুকু গ্যাসই আছে, তাই না। তাহলে আমরা জানি গ্যাস যে পাত্রে আমরা নিব সেই পাত্রের আয়তনটা পুরোটা দখল করে নেবে। তাহলে আমাদের এখানে ভি এর মানটা হবে আমাদের কত 3 লিটারই হবে, বুঝতে পারছো, আমাদের ভি এর মানটা 3 লিটার হবে। তাহলে আমরা এখানে P1 V1 বসাই দিই। এই 1 নং পাত্রের ক্ষেত্রে P1 হচ্ছে আমাদের 2 এটিএম, V1 আমরা হচ্ছে কি লিটারে নিব, লিটার এটিএম, তাহলে হচ্ছে লিটারে নিলে 0.6 প্লাস P2 হচ্ছে আমাদের 2.5 এটিএম, তারপরে হচ্ছে V2 হচ্ছে আমাদের 0.7 লিটার ডিভাইডেড বাই কত 3 লিটার। এই 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে 0.983 ATM, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘ নম্বরে বলছে দেখো উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, তাই না, ব্যাপন হার বেশি। তাহলে আমাদের কি ব্যাপন সূত্র তো আমরা জানি, তাহলে ব্যাপন সূত্র থেকে আমরা জানি R1 বাই R2 সমান হচ্ছে কত T2 ডিভাইডেড বাই T1 রুট ওভার কত M2 ডিভাইডেড বাই M1, তাই না। সেখান থেকে আমাদের কোনটা লাগবে, এখানে আমরা M বের করতে পারবো, তাই না, আমরা M বের করতে পারবো M2 ডিভাইডেড বাই M1। এই সূত্রটা দিয়ে আমরা আমাদের এই ব্যাপন হারটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, আমাদের এই M1 M2 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের M1 M2 এর মানটা আমরা যদি নির্ণয় করি M1 বা MA
এম এ সমান হচ্ছে আমাদের কত, এম সমান হচ্ছে আমরা কি জানি WRT ডিভাইডেড বাই পিভি, মনে আছে? এন সমান হচ্ছে কত, W ডিভাইডেড বাই এম, পিভি ডিভাইডেড বাই আরটি, তাই না? তাহলে আমাদের এম সমান হচ্ছে WRT ডিভাইডেড বাই পিভি, তাই না? তাহলে আমাদের এম এ সমান হচ্ছে WRT ডিভাইডেড বাই পিভি। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র 1 নং পাত্রের ক্ষেত্রে আমরা দেখব। তাহলে W আমাদের দেওয়া আছে 0.4 গ্রাম, আর হচ্ছে আমরা জানি কি আমাদের এমটা আণবিক ভর, তাই না? আণবিকের ভরের ক্ষেত্রে আমাদের 0.0821। এখানে আমাদের টি এর মানটা দেওয়া নাই, আমরা টি এর মানটা আমরা কি এসএটিপি মানে হচ্ছে আমাদের রুম টেম্পারেচারটা ধরে নিব। এখন তো আর রুম টেম্পারেচার 25 ডিগ্রি নাই, তাও ধরে নিলাম 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের টি এর মান কত আসছে, 298 কেলভিন, ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে আমাদের 2 ATM, আর ভি এর মান হচ্ছে 0.6 লিটার, 8.15। এটা আসলে আমাদের কি এ গ্যাসের আণবিক ভরটা পাইলাম। আমরা এবার বিটা নির্ণয় করি। আমরা হচ্ছে সূত্রটা লিখবো না, ডাইরেক্ট বসাই দিই। তাহলে ডাব্লিউ এখানে দেওয়া আছে 0.87, আর এর মান হচ্ছে 0.0821। টি এর মান আমরা হচ্ছে রুম টেম্পারেচারে নিব 298, আর হচ্ছে আমাদের 2.5 ATM, 0.7 লিটার, 12.15 আসলে আমাদের কি বি গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আর ওই যে এই R1/R2 নির্ণয় করি, R1/R2, অতএব R1/R2 সমান হচ্ছে আমরা RA/RB নিই। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে একটু মিলবে, RA/RB সমান হচ্ছে MB/MA সমান হচ্ছে MB এর মান কত হচ্ছে আমাদের 12.15, MA এর মান হচ্ছে 8.15, 1.22। অতএব RA সমান হচ্ছে 1.22 ইন্টু RB। অতএব RA গ্রেটার দেন RB। কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? এ গ্যাসের ব্যাপন হার আমাদের এখানে বেশি। আমাদের আরও একটা সিকিউ দেখি আমরা, দেখো কুমিল্লা বোর্ড 23-এ এখানে হচ্ছে আমাদের এ গ্যাস এবং বি গ্যাস দেওয়া আছে। গ নাম্বারে সে একই, মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত, আর ঘ নাম্বারে হচ্ছে গ্যাস দুটি কোথায় মিলিত হবে। কিন্তু এখানে দেখো মিশ্রণের মোট চাপ নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে কি একটু ব্যতিক্রমধর্মী। কুমিল্লা বোর্ড তো একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন করছে। দেখো এখানে আমাদের এই গ্যাসের ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে, তাই না? P1 V1 সব কিছু দেওয়া আছে, যে PV সব কিছু দেওয়া আছে আমাদের। কিন্তু বি গ্যাসের ক্ষেত্রে আমাদের কি পি এবং ভি দেওয়া নাই। পি এবং ভি কীভাবে দেওয়া আছে? এসটিপিতে কি পি এবং ভি দিলেও আমাদের টি এর মাত্রা কি আবার আলাদাভাবে হয়ে যাবে না? এসটিপিতে আমাদের কি টি এর মাত্রাটা 273 কেলভিন হবে, মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি একটু আলাদা হবে আমাদের এই গ নাম্বারটা, একটু দেখো। তাহলে আমরা এখানে মোট চাপটা কিভাবে নির্ণয় করতে পারি? মোট চাপটা আমরা এভাবে নির্ণয় করতে পারি না। পি সমান হচ্ছে কত আমরা জানি, এনআরটি, তাই না? এনআরটি ডিভাইডেড বাই ভি। এন এর জায়গায় কি আমরা এই এন এর জায়গায় NA প্লাস NB করে দিব, তাই না? এন এর মধ্যে আমাদের কি আছে পিভি ডিভাইডেড বাই আরটি, এখানে আমাদের কি টি তাও থাকতেছে। NB এর ক্ষেত্রে কি পিভি ডিভাইডেড বাই আরটি, তাহলে আমাদের কি দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা টি থাকতেছে। তাহলে আমরা NA এবং NBটা নির্ণয় করি। দেখো NA সমান আমরা জানি পিভি ডিভাইডেড বাই আরটি, এটা হচ্ছে আমাদের এই গ্যাসের ক্ষেত্রে পিভি ডিভাইডেড বাই আরটি যদি আমরা করি, পি হচ্ছে আমাদের কি মিলিমিটার মার্কারিতে দেওয়া আছে। মিলিমিটার মার্কারিতে দেওয়া থাকলে আমরা কি করব? এটিএমে নিয়ে আসব। আমরা জানি কি এটিএমে আমাদের পি এর মান আমরা যদি এটিএমে আনতে চাই, তাহলে কি মিলিমিটার মার্কারি থেকে এটিএমে আনতে হলে 760 দিয়ে ভাগ করব। আমরা তো এটা দেখাইছি, তাই না, কনভার্সনটা। তাহলে মিলিমিটারকে 760 দ্বারা ভাগ করলে কি আমরা এটিএমে পাবো 0.7578 ATM। তাহলে আমরা মিলিমিটার মার্কারিকে এটিএমে নিয়ে আসলাম। তাহলে আমরা পি এর মানটা বসাই 0.7578। ভি এর মানটা হচ্ছে আমাদের কত 600 ml, আমরা কি লিটার অ্যাটমসফিয়ার এককে যেহেতু বসাচ্ছি 0.6 লিটার, ডিভাইডেড বাই আর হচ্ছে আমাদের কত 0.0821 আমাদের লিটার এটিএম এককে। আর টি এর মানটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি মানে হচ্ছে আমাদের কত 293 কেলভিন, সমান হচ্ছে 0.0189 মোল। এটা আসলো আমাদের এ গ্যাসের ক্ষেত্রে কি মোল সংখ্যা আসলো। এবার আমরা বি গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যাটা নির্ণয় করি। বি গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে আমাদের কি পিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে আমাদের এইখানের পি সমান হচ্ছে আমাদের কত 1 ATM। এসটিপিতে দেখো
এসটিপিতে আমরা কি কি শিখছিলাম, তিনটা পিভিটি এর মান দেখছিলাম। পি এর মানটা ছিল 1 অ্যাটমসফিয়ার, ভি এর মানটা কি ছিল 22.4 লিটার। তারপরে পিভিটি এর মান কত ছিল আমাদের, টি এর মান ছিল আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ভিকে আমরা 22.4 লিটার বসাবো। তোমার কি মনে হচ্ছে যে আমাদের এখানে ওই বি গ্যাসের আয়তনটা হবে আমাদের 22.4 লিটার? এটা কি তোমার মনে হচ্ছে? না, কারণ কি আমাদের দেখো প্রশ্নে বলে দিছে কি 2 লিটার আয়তনের পাত্রে আমরা মিশ্রিত করব। বুঝতে পারছো? তাহলে আমাদের 2 লিটার আয়তনের পাত্রে যদি আমরা মিশ্রিত করি, আমাদের এ গ্যাসের আয়তনটা হচ্ছে আমাদের 600 ml। তাহলে বি গ্যাসের আয়তনটা কি হবে, 2000 থেকে বাদ যাবে, 2000 ml থেকে বাদ যাবে। তাহলে ভি আমাদের বি গ্যাসের ভিবি হবে আমাদের কত, 2 লিটার থেকে আমাদের 600 ml বাদ যাবে, সমান হচ্ছে আমাদের 1400 ml বা 1.4 লিটার। তাহলে আমরা ভি এর মান বসাই 1.4 লিটার, আর এর মান হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে আমাদের কত 273 কেলভিন, 0.0625 মোল। এবার আমরা মিশ্রণের মোট চাপ নির্ণয় করি। মোট চাপ পি সমান হচ্ছে আমাদের মোট মোল, তাই না, মোট মোল ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই মোট আয়তন, তাই না? তাহলে দেখো আমাদের এন এ হচ্ছে 0.0189 মোল, প্লাস হচ্ছে এন বি হচ্ছে 0.0625 মোল, আর হচ্ছে আমাদের 0.0821, যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাচ্ছি। আর টি এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস 303 কেলভিন। ভি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 লিটার 1.0125 এটিএম। এইটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এইবার আমাদের ঘ নাম্বার দেখো। ঘ নাম্বারে বলছে 1 মিটার দৈর্ঘ্যের কাঁচ নলের 2 প্রান্ত দিয়ে এ এবং বি গ্যাস প্রবেশ করালে নলের ঠিক কোন জায়গায় গ্যাস দুটি মিলিত হবে। আমরা হচ্ছে কি সূত্র একদম মুখস্থ করে আসছি, এখন আমরা শুধু বসাবো, তাই না? আমরা হচ্ছে R1/R2 সমান আমরা কি জানি √M2 ডিভাইডেড বাই M1। তাহলে আমাদের এম এবং ওই M1 এবং M2 আমাদের বের করতে হবে। তাহলে MA আমাদের এ গ্যাসের MA তো দেওয়া নাই, তাহলে বের করে আমরা জানি WRT ডিভাইডেড বাই PV। তাহলে W এর মান আমাদের কত এখানে 0.745, আর এর মান হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 20 ডিগ্রি 293 কেলভিন। আমরা গ নম্বরে পি এর মান বের করছিলাম 0.7578 এটিএম। ভি এর মান হচ্ছে আমাদের কত 600 ml 0.6 লিটার 39.4 গ্রাম, মানে হচ্ছে 39.4। এটা আসলো আমাদের এ গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা বি গ্যাসের আণবিক ভর কীভাবে বের করব? বি গ্যাসের কি কোনো কিছু দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের এখানে 1.75 গ্রাম পার লিটার ঘনত্ব দেওয়া আছে। 1.75 গ্রাম পার লিটার মানে কি বুঝতে পারতেছো? দেখো 1.75 গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমাদের কি ডি এর মান। গ্রাম পার লিটার মানে হচ্ছে আমাদের এক লিটারে এই আমাদের কি বি গ্যাস থাকে, 1 লিটারে বি গ্যাস থাকে 1.75 গ্রাম। এইটাই তো হচ্ছে এই লাইনের মানে, তাই না, ঘনত্বর মানে। তাহলে আমাদের 1 লিটারে থাকে, তাহলে আমাদের জানি এসটিপিতে 22.4 লিটারে বি গ্যাস থাকে কত এম পরিমাণ, মানে হচ্ছে আমাদের কি আণবিক ভরের পরিমাণ। তাহলে আণবিক ভরটা আমরা এখান থেকে পেয়ে যাব। আমাদের আণবিক ভর হচ্ছে 1.75 ইন্টু 22.4 সমান হচ্ছে কত আমাদের 39.2। এইটাই হচ্ছে আমাদের বি গ্যাসের আণবিক ভর। অতএব এম বি সমান হচ্ছে 39.2। দেখো আর এ বাই আর বি সমান আমরা জানি কি √এম বি ডিভাইডেড বাই এম এ। তাহলে √এম বি সমান হচ্ছে 39.2, আর এম এর মান হচ্ছে 39.4, 0.9975। এইটা আসলো কি আমাদের আর এ বাই আর বি অথবা √এম বি বাই এম এ এর মান। তাহলে আমরা একটা সূত্র একটু আগে দেখে আসছিলাম না, একটু আগে, এই যে এইটা কাঁচ নলের মধ্য দিয়ে যদি প্রবেশ করাই পুরোটার দৈর্ঘ্য আমরা এক্স ধরছিলাম। এইখানে ধরো দুইটা গ্যাস, এটা হচ্ছে 1 নাম্বার গ্যাস, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্যাস, মানে এখানে আমাদের এ, এখানে আমাদের কি বি,
আর আমাদের এইটুকু হচ্ছে আমাদের কি এক্স হলে এইটুকু হচ্ছে আমরা কি ধরেছিলাম এল, আর এইটুকু হচ্ছে আমাদের এক্স মাইনাস এল, তাই না? তাহলে আমরা কি ধরেছিলাম এল বাই এক্স মাইনাস এল আমরা বের করছিলাম কিন্তু সূত্র দিয়ে। এল বাই এক্স মাইনাস এল সমান হচ্ছে কত, রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ বের করছিলাম না? তাহলে আমরা এখানে লিখি অতএব রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ সমান হচ্ছে কত, এল বাই এক্স মাইনাস এল। এক্স কতটুকু আমাদের 1 মিটার, এই এক্স কতটুকু আমাদের 1 মিটার। তাহলে এক্স পরিমাণ দূরত্বে এসে আমাদের এল পরিমাণ দূরত্বে এসে আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে এল এর মানটা বের করব। তাহলে এখান থেকে আমরা বসাই দিই রুট ওভার এম বি বাই এম এ সমান হচ্ছে 0.9975, আর এল এর মানটা আমরা বের করব, এক্স এর মান হচ্ছে আমাদের 1 মিটার মাইনাস এল। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারে বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এল এর মানটা হচ্ছে 0.4994 মিটার। বুঝতে পারছো? তাহলে আমাদের 39 সেন্টিমিটার, আচ্ছা আমরা মিটারে রাখি। তাহলে আমাদের বলবা যে এ গ্যাস থেকে আমাদের কি 0.4994 বা 0.49 লিখলে হবে, 0.49 মিটার দূরে আমাদের কি এ এবং বি গ্যাস দুইটি মিলিত হবে। বুঝতে পারছো? এই সূত্রটা, যেই সূত্রটা আমি দেখাই দিছি না, এই সূত্রটা দিয়েই তোমরা হচ্ছে সব অঙ্ক করবা, দেখবা যে খুব সহজ হয়ে গেছে। বুঝতে পারছো? এই টাইপের আমাদের লাস্ট সিকিউ, বলতে গেলে আমাদের আজকের লাস্ট সিকিউ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এ। দেখো এম একটা গ্যাস দেওয়া আছে যার ভর দেওয়া আছে 8 গ্রাম, আর এটা হচ্ছে কি একটা সংকোচনশীলতা গুণাঙ্ক, আমরা গ্রাফ থেকে বলতে পারি এটা হচ্ছে কত, Z<1। আর এন গ্যাসের ক্ষেত্রে আমাদের এর মান হচ্ছে আমাদের কি আন্তঃআণবিক আকর্ষণ ফ্যাক্টরের মান দেওয়া আছে, বি হচ্ছে আমাদের আয়তন সংশোধন ফ্যাক্টরের মান দেওয়া আছে, টি হচ্ছে আমাদের তাপমাত্রা দেওয়া আছে, ভি আমাদের আয়তন দেওয়া আছে। গ নম্বরে বলছে দেখো এম গ্যাসের ঘনত্ব 25 ডিগ্রি সেলসিয়াস ও 1 ATM চাপে 1.775 গ্রাম পার লিটার হলে গ্যাসটির গতিশক্তি কত। তাহলে গ্যাসটির গতিশক্তি আমরা কি দ্বারা নির্ণয় করি, ইকে সমান হচ্ছে কত, 3/2 nRT। 3/2 nRT আমাদের এন লাগবে, এন হচ্ছে আমাদের কি মোল। এখানে কি এম গ্যাসের কোনো কিছু আমরা বের করতে পারবো, মোল টোল আমরা হচ্ছে কি W/M দ্বারা বের করতে পারবো। তাহলে আমাদের কি W/M এর ক্ষেত্রে আমাদের আণবিক ভরটা আমাদের লাগবে, এমটা লাগবে, আর হচ্ছে এটা এন হচ্ছে 3/2 nRT। RRT এর মান তো আমরা কি পেয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের টি এর মান তো দেওয়াই আছে আমাদের, দেখো। তাহলে আমরা এখান থেকে গ নম্বরে আমরা নির্ণয় করতে পারি ইকে সমান হচ্ছে কি আমাদের 3/2 nRT। তাহলে আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে। এন এর মান নির্ণয় করতে গেলে আমাদের W/M লাগবে। এই দেখো ইকে সমান হচ্ছে আমাদের কত, nRT। তাহলে 3/2 nRT না, এন এর ক্ষেত্রে আমাদের কি W/M RT, এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে W দেওয়া আছে, এম এর মানটা আমাদের লাগবে। এম এর মানটা কোথা থেকে আনবো, এই দেখো ঘনত্ব দেওয়াই তো আছে। দেখো ঘনত্ব যদি আমরা দেখি, ডি সমান হচ্ছে আমাদের কত, 1.775 গ্রাম পার লিটার। এইটার অর্থ কি আমাদের 1 লিটার ওই এম আছে, তাই না, এম গ্যাস আছে, এম আছে আমাদের 1.775 গ্রাম, তাই না? তাহলে আমরা 22.4 দেখি, 22.4 না, এখানে আমাদের 22.4 হবে না। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস 1 ATM বলছে। এটা কি আমাদের এসটিপি, এনটিপি নাকি এসএটিপি? এটা আমাদের এসটিপিতে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে আমাদের এখানে 22.4 লিটার দিয়ে কাজটা হবে না। ওই জন্য এটা একটু ব্যতিক্রমভাবে আমাদের গতিশক্তি, ওইগুলো আমি হচ্ছে দেখাই দিচ্ছি যেগুলো তোমাদের একটু ব্যতিক্রম। বুঝতে পারছো? তোমরা তো এমনিতে যেগুলোতে ওই সূত্র বসাই দিলে হয়ে গেল, তাহলে কি সেগুলো তো পারবাই। যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম শুধু সেগুলো দেখাই দিচ্ছি। দেখো তাহলে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস হলে আমাদের এসএটিপিতে আমাদের কত লিটার, আমাদের ভি এর মান হচ্ছে 24.789, মনে আছে? 24.789 লিটারে এম আছে 1.775 ইন্টু 24.789 সমান হচ্ছে 44। অতএব আমাদের এম এর আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 44। বুঝতে পারছো? এইবার আমরা আমাদের ইকে নির্ণয় করি। গতিশক্তি ইকে সমান হচ্ছে 3/2, W এর মান হচ্ছে 8, W ডিভাইডেড বাই এম হচ্ছে 44
ইন্টু আর হচ্ছে আমাদের কত 8.314, কারণ কি আমরা গতিশক্তিটা জুলে বের করতে চাই, তাহলে আমাদের এসআই এককে বসাইলাম। তারপরে টি এর মান আমাদের দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন, 675.7 জুল। এইটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বরে বলছে আমাদের 1 মোল এন গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব কোন অবস্থায় বেশি, মানে ঘ নম্বরে আমরা নির্ণয় করি কোন গ্যাসের ক্ষেত্রে, এন গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রথমে লিখি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান হচ্ছে এনআরটি, তাহলে পি সমান হচ্ছে কত এনআরটি ডিভাইডেড বাই ভি। তাহলে এন হচ্ছে আমাদের কি মূল সংখ্যা, পি সমান হচ্ছে কত এনআরটি, এন হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এন আমাদের দেওয়া না, ও এন আমাদের দেওয়া আছে 1 মোল, এক হচ্ছে এক মোল। আর এর মান হচ্ছে আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো 0.0821, তাপমাত্রা আছে আমাদের 298 কেলভিন, ভি এর মানও আমাদের দেওয়া আছে 1 লিটার সমান 0.436 লিটার, হ্যাঁ সরি চাপ এটিএম, লিটার অ্যাটমসফিয়ার এটিএম। তাহলে আমাদের পি গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিএন মানে হচ্ছে এন গ্যাসের চাপটা আমরা নির্ণয় করলাম। এবার হচ্ছে আমাদের কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি সমান হচ্ছে এন আর টি। এখান থেকে আমরা পি নির্ণয় করব। আচ্ছা পি লিখে দিই, প্লাস এন হচ্ছে আমাদের কত 1 মোল, 1 মোল এর মান আমাদের দেওয়া আছে 3.6068, 3.6068, ভি এর মান হচ্ছে আমাদের 1 লিটার, ভি এর মান হচ্ছে আমাদের আবার 1 লিটার, মাইনাস এন হচ্ছে আমাদের 1, বি এর মান হচ্ছে আমাদের কত 0.04286, আচ্ছা এখানে দেওয়ার দরকার নেই, 0.04286 সমান হচ্ছে এন, আর এর মান হচ্ছে 0.0821, 0.0821, টি এর মান হচ্ছে আমাদের কত 298 কেলভিন। এইখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কি সমাধান করব, পি এর মানটা আসে 21.92 এটিএম। তোমাদের এই এইচএসসি লেভেলে যেসব এই সব আছে না, এই যে এইগুলার সূত্রগুলা আমাদের যে ক্যালকুলেশনগুলো, এগুলো ডাইরেক্ট তোমরা ক্যালকুলেটারে করে ফেলবো, বুঝতে পারছো? এখানে তোমাদের কোনো মার্ক কাটার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের কোনটার ক্ষেত্রে পি এর মানটা বেশি হচ্ছে, চাপের মানটা বেশি হচ্ছে, আমাদের কি বাস্তবে আমাদের চাপের মানটা কম হচ্ছে, আদর্শতে আমাদের চাপের মানটা বেশি হচ্ছে। তাহলে আমাদের ঘ নম্বরের লাস্টে সুতরাং দিয়ে লিখে দিবা 1 মোল এন গ্যাসটির চাপ আদর্শ অবস্থায় বেশি হবে, বুঝতে পারছো? তাহলে ভাইয়াপুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকে আমরা হচ্ছে তোমাদের অনেক রিকোয়েস্টে এই ক্লাসটা দেওয়া হয়েছে। তাহলে তারপরে আমরা ঈদের আগে তো আমাদের কয়দিন, 1 দিন কি 2 দিন পাবো, তাই না? এটা তো আজকেই আমাদের সন্ধ্যাবেলা তোমরা হয়তো দেখছো। তাহলে আমরা কালকে সহজ একটা চ্যাপ্টার পড়ি, এই জটিল সংখ্যা অথবা হচ্ছে বহুপদী, সহজ একটা চ্যাপ্টার পড়ি। আর তোমরা যে আইসিটি করছো ভাইয়ারা, এখন তোমাদেরকে এই কেমিস্ট্রি পড়াবো না হচ্ছে হায়ার ম্যাথ পড়াবো না হচ্ছে আইসিটি পড়াবো? এখন যদি আইসিটি ধরি তাহলে হায়ার ম্যাথ আর হচ্ছে কেমিস্ট্রি বাদ যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি নিয়ে একটু থাকি, একটু 2টা ধরছি, একটু থাকি এইগুলো নিয়ে, তারপরে হচ্ছে আইসিটি নিয়ে পরে দেখা যাবে। তো তোমরা এখন ভালোভাবে পড়াশোনা করো। আর হচ্ছে ঈদের সময়, ঈদের দিন ছাড়া অন্য আর কোনো সময় টময় কাটায়ও না। আর এই ঈদে অন্তত বেড়াতে যাওয়ার দরকার নাই, অনেক ঈদ কাটাইছো জন্মের পর থেকে, এই ঈদটা আর কাটানোর দরকার নেই। এই ঈদটা তোমরা কি ওই নামাজ আর হচ্ছে তোমার কুরবানির মধ্যেই সীমাবদ্ধ রাখো। যে নোটগুলো দিচ্ছি না, আমি যে থিওরিগুলো পড়াচ্ছি, টাইপ 1 বলে যে থিওরিগুলো দিচ্ছি, এই থিওরিগুলো তোমরা কি আলাদা একটা খাতা বানাবা, প্রতিটা অধ্যায়ের প্রতিটা সাবজেক্টের কি প্রতিটা অধ্যায় ভাগ করে তোমরা ওই খাতাতে সবগুলো হচ্ছে লিখে রাখবা। তোমাদের কাছে যদি এক্সট্রা কোনো সূত্র থাকে ওই সূত্রের মধ্যে তোমরা কি ইনক্লুড করে দিবা, বুঝতে পারছো? তারপরে তোমরা হচ্ছে কি টেস্ট পেপার সলভ করবা আর হচ্ছে এমসিকিউগুলো সলভ করবা। তাহলে এইভাবে তোমরা হচ্ছে পড়াশোনা করতে থাকো। আর হয়তো অল্প কিছুদিন আসে, অনেক কাছে চলে আসছে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারগুলো আমি দেখি খুব তাড়াতাড়ি দেখি। এখন তো প্রতিদিনই আমাদের ক্লাস আসছে, প্রতিদিনই ক্লাস দেওয়ার চেষ্টা করছি আমি, একটু খুবই মানে কষ্টই হচ্ছে বলতে গেলে। যাই হোক, তোমরা হচ্ছে একটু ভালোভাবে পড়াশোনা করো, শেষ মুহূর্তে এসে আর গাফিলতি করো না। সারা বছর যা করছো ওগুলো হচ্ছে সব ভুলে যাও। এখন হচ্ছে কি এই কয়েকটা দিন একটু ভালোভাবে পড়াশোনা করো। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আমাদের কি আরও ক্লাস আসতেছে, আরও আমাদের গাইডলাইন আসতেছে।
তো আমি বলবো যে সাবস্ক্রাইব করে রাখতে, অন্তত তোমাদের লস হবে না সাবস্ক্রাইব করে রাখলে, বুঝতে পারছো? আর হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, করে দিয়ে কি এইগুলা করতে তো আর টাকা পয়সা লাগতেছে না, তাই না? তোমাদের মধ্যে অনেকে আবার হ্যান্ড নোট চাও আমার কাছে, তাহলে তোমরা যারা হচ্ছে নোট করে পড়ো, যারা হচ্ছে নোট তো অবশ্যই করার দরকার আছে, তোমাদেরকে অবশ্যই আমি বলি যে নোট করে পড়তে। তোমরা যদি ওই নোট করে যদি পড়ে থাকো, মানে নোট করে যদি আমার ক্লাসটা করে থাকো, তাহলে সেই ক্লাসের আমাদের সেই ক্লাসটা লিখবা যে পরিমাণগত রসায়ন, লিখে আমার হচ্ছে কি একটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেখবা আমার হচ্ছে কি আমার প্রোফাইল আছে, তারপরে আমাদের পেজ আছে, তারপরে আমাদের কি গ্রুপ আছে। তা আমাদের কি এই পেজ অথবা কি গ্রুপে তোমরা হচ্ছে কি পোস্ট দিয়ে দিবা তোমাদের ওই যেগুলো হচ্ছে কি তোমরা হ্যান্ড নোট করো, সেগুলো হচ্ছে ছবি তুলে তোমরা হচ্ছে কি পোস্ট করে দিতে পারো। তাহলে কি তোমাদের যারা হচ্ছে নোট করতে সময় পাও না, তারা হচ্ছে কি যারা 1-2 জন নোট করো তারা দিলেই হবে। যাদের দরকার তারা সেখান থেকে কি ওইগুলো হচ্ছে সেভ করে নিতে পারো আমার হ্যান্ড নোটটা, তাহলে কি সেটা হচ্ছে পিডিএফ হিসেবে রাখতে পারো পরীক্ষার আগের রাতে হচ্ছে কি রিভিশন দেওয়ার জন্য। তাহলে তোমাদের একটু সুবিধা হবে। যারা হচ্ছে নোট করো, তাহলে আমি বলবো তাদেরকে গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমাদের একটা ক্লাস আসতে পারে, তাহলে দেখা হচ্ছে কালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।